আসসালামু আলাইকুম। জিবি আলাপন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুমিত রনি। আমাদের আজকের অতিথি জনাব জাভেদ হোসেন, যিনি যুক্তরাজ্যে বসবাস করেন, যিনি একজন প্রবাসী। তার সাথে সাথে যিনি বিবিসির সাথে কাজ করেছেন, যিনি একজন ইনভেস্টিগেশন রিপোর্টার, যিনি জিএমপি একটি আন্তর্জাতিক মানের একটি সংস্থা যারা সারা বিশ্বে ওয়ার্কার্সদের নিয়ে কাজ করে, সেটাতেও তিনি সংযুক্ত আছেন। চলুন তার সাথে আমরা পরিচিত হয়ে যাই। জাভেদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। 2024 সালের পরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তো কেমন দেখছেন নতুন বাংলাদেশ? নতুন বাংলাদেশ আসলে আমরা জেনারেশন জেড জি এটা এটা অনেক ইন্সপায়ার্ড করে সবাইকে। আশা করি জেড জি বাংলাদেশকে নতুন একটি উপহার দিবে, নতুন একটি বাংলাদেশ উপহার দেবে এই আসলে। দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, দেশকে নিয়ে আপনার বিভিন্ন চিন্তা ভাবনা এক এক সময় আসে। এই মুহূর্তে আপনি দেশের জন্য কি করতে চান? কি করলে মনে হয় যেন বাংলাদেশ আরেকটু এগিয়ে যাবে? কি মনে করেন? বাংলাদেশের ধন্যবাদ। এটা নিয়েই আসলে আমার কাজ। আমি যুবকদের নিয়ে বেশিরভাগ কাজ করি, যুবকদের নিয়ে বেশিরভাগ চিন্তাধারা করি। আমরা ওই সময় যুবক ছিলাম, আমরা আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে। এজ এ ইউথ, যুবক, আমরা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের মতো অনেক ভুল যেগুলো আছে এগুলো তুলে ধরতে চাই, যাতে নেক্সট জেনারেশন আমাদের থেকে সেই ভুলগুলো সংশোধন করে এগিয়ে যেতে পারে। যে একটা উদাহরণ যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে কি দেখেন, ধরনের। আমাদের দেশে 18 কোটি মানুষ, 19 কোটি মানুষ বা 18 কোটি মানুষ। যদি 18 কোটি মানুষ হয়, 18 কোটি মানুষের মধ্যে 34 কোটি হাত, যে হাতগুলি, এর মধ্যে অনেক হাত দেখা, এই হাতগুলি আমাদের কাজে লাগালে দেশটা অনেক এগিয়ে যেত। এটাই আমরা স্বপ্ন দেখি। এবং আমরা আমরা বাইরে যারা থাকি, আমরা যারা এই জেনারেশন যারা বিদেশমুখী, তাদেরকে আমি একটি জিনিস বলতে চাই। আপনি গ্র্যান্ড টোটাল করলেন, লাইফের একেবারে গ্র্যান্ড টোটাল করলেন, আপনি দেখতে পারবেন যে আপনার যৌবনের যে সময়টা আপনি অন্যের জন্য বিলিয়ে দিয়েছেন। আপনি হয়তো বা টাকা একটু বেশি ইনকাম করতে পারেন, যৌবনের একটা সময়, মানুষের অধিকাংশ সময়টা বিদেশে পাড়ি দেয়, বিদেশে চলে যায়। যেই দেশে আপনি যৌবনের সময়টা কাটিয়ে দিচ্ছেন কাজের জন্য বা পয়সার বিনিময়ে, এই এই সময়টা আপনি বিক্রি করে দিয়েছেন। ঘন্টার মাধ্যমে হোক আর ইয়ের মাধ্যমে হোক, আপনি এই সময়টা বিক্রি করে দিয়েছেন। এই সময়টা আপনার, যে সময়টা আসবে সেই সময়ের সাথে আপনার টেস্টের কোনো মিল থাকবে না। আপনার যে খাদ্যের যে একটা টেস্ট আছে, সেই টেস্টের সাথে কোনো মিল থাকবে না। এবং আপনি যে সময়টা চলে গেছে, এই সময়টাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। আর এই সময়টা যদি আমরা বাংলাদেশে এই যুবকরা কোনো নতুন কিছু করতো, অনেক কিছু আছে। যেমন আমার অনেক সময় আমি ফেসবুকের লাইভে অনেক কিছু তুলে ধরি যে এই জিনিসগুলা বিশ্ব এইসব বিজনেস করে অনেক এগিয়ে গেছে। আমাদের থেকে সমান 50 বছর 60 বছর নতুন দেশ, এই দেশগুলা আজ অনেক এগিয়ে গেছে। যেমন সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, বা অনেক দেশ আছে, আপনার এই চায়না, অনেক ডিফারেন্ট না। তারা কুটির শিল্পকে এগিয়ে নিয়ে গেছে, চা শিল্পকে এগিয়ে নিয়ে গেছে, চামড়া শিল্পকে এগিয়ে নিয়ে গেছে। এই যে দশে যাওয়া জুট মিল যেটা আছে, এগুলাকে এগিয়ে নিয়ে গেছে। এখন এটার এই এই সংশোধন করতে হলে সরকারের সহযোগিতা অনেক জরুরি দরকার। যেমন এই এখনকার যে সময়টা কিন্তু অনলাইন ভিত্তিক সব কিছু চলে গেছে। এই অনলাইন ভিত্তিক সহযোগিতা করতে হবে। বর্তমানে আমি শুনছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে পেমেন্ট ভিত্তিক একটা ইয়ে আছে, যেমন ওয়ার্ল্ড পে, যেটা এইটা নিয়ে উনি চিন্তা করতেছেন যে এই ওয়ার্ল্ড পে এটা যদি আসে, তাহলে আমাদের পেমেন্টটা অতি ইজিলি হয়ে যায়। যেমন যুবকরা বসে বসে বিজনেস করতে পারে। যেমন একটা টি শার্ট, এইখানেই সব কিছু হয়। গার্মেন্টস সেক্টর এখানে এসে, বাংলাদেশের দ্বিতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয় হলো গার্মেন্টস সেক্টর। এই বাংলাদেশ হলো গার্মেন্টস সেক্টর। আমাদের গার্মেন্টস সেক্টর এখানে বিশ্বের মধ্যে দ্বিতীয়, প্রথম হলো চায়না, বাংলাদেশ হলো দ্বিতীয়। কিন্তু আমাদের দেশের যুবকরা অতি কম টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। আমি আপনার সাথে একমত। আমি এর সাথে একটি কথা যুক্ত করতে চাই। যেমন পেপালের বাংলাদেশে কিন্তু এখনো কোনো কার্যক্রম নাই। আমরা অন্য দেশের আইডি ইউজ করে তারপরে আমরা বিভিন্ন পেমেন্ট নিতে চাই। এক্ষেত্রে
আপনার কি কোনো অ্যাডভাইস আছে যে সরকার যদি এটা নিয়ে আসে বাংলাদেশে, তাহলে যারা ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন ধরনের কাজ করে তারা এই পেপালের ইউজ করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে পারে? অ্যাবসলিউটলি। এই ব্যাপারটা কিন্তু আমি অনেক আগেই আহ, কয়েকবার আমার লাইভে বলেছিলাম যে আমাদের পেমেন্টের সুযোগ সুবিধা থাকতে হবে, ইনকামিং আউটগোয়িং পেমেন্টের সুযোগ সুবিধা থাকতে হবে। এটা আমি অদ্য শুনেছি যে জনাব জনাব তারেক রহমান সাহেব এটা নিয়ে কথা বলেছেন। ওটাকে আমরা পেপাল কি জানি না, পেপাল কিন্তু ওয়ার্ল্ডের সাথে আপনার পেমেন্টের একটা সংযুক্ত গেটওয়ে। হ্যাঁ গেটওয়ে। তো এইখান থেকে আপনার ঘরে বসে আপনি পেমেন্ট দিয়ে দিতে পারছেন, আবার ঘরে বসে এটা পেমেন্ট আপনি নিচ্ছেন। তো এটা এটা কিন্তু সুন্দর একটা উদ্যোগ। ওয়ার্ল্ডের সাথে বিজনেস করতে হলে এই সংযোগটা খুবই জরুরি দরকার, কিন্তু ভারতে আছে কিন্তু আমাদের দেশে নেই। এটা যাই হোক, কিন্তু আমরা আশাবাদী আমাদের দেশেও এটা হবে। একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আপনাদের কিছু দাবি দেওয়া আমরা বিভিন্ন সময় দেখি, যেমন আপনারা আপনাদের যে ভোটাধিকার এটা আপনারা প্রয়োগ করতে পারছেন অনেক দিন ধরে। বর্তমান সরকার চেষ্টা করছে যে আপনারা যাতে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে কি ধরনের অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? এখানে কোনো কারেকশন লাগবে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, ভোটাধিকার ব্যাপারে আমরা আমাদের ইউকেতে অনেক কিছু নিয়ে এইসব আলোচনা হচ্ছে বা অনেক সংগ্রাম হচ্ছে। যে ভোটাধিকার এখানে কিন্তু আপনি একটি জিনিস মাথায় রাখতে হবে যে ভোটাধিকার যে এইখানে যে ভোটার লিস্ট যেটা হয়েছে, অনেকের বাবার নামের সাথে মায়ের মায়ের সাথে মিল নাই, অনেকের নাম বাবার সাথে সারনেমের সাথে মিল নাই, অনেকে আবার এটা মিল করতে হলে ওনাকে অনেক ভোগান্তি করতে হচ্ছে। এটা কিন্তু অনেকের এইটা কিন্তু যে আগে গত একটা সরকার ছিল সেই সরকারের ভুলের কারণে এগুলো হয়েছে, তাদের নিজস্ব সুবিধার্থের কারণে এই ভোটার লিস্ট যেগুলো ছিল এগুলাতে অনেক মিস্টেক করেছে। তো এগুলা সংশোধন করতে আসলেই সময় যাইবে, এইগুলা অনেক সেন্সিটিভ জব, ইটস গোনা টেক এ লং টাইম। আহ, তাছাড়া আপনাদের আরো কিছু দাবি দেওয়া আমরা বিভিন্ন সময় দেখি ফেসবুক কিংবা বিভিন্ন গণমাধ্যমে, যে আপনারা চান যে সিলেটে, এই যে সিলেটে আপনারা চান যে সিলেটে যেন ফ্লাইটের সংখ্যা আরো বাড়ে, সিলেট টু লন্ডন যাতে ফ্লাইটের সংখ্যা আরো বাড়ে। তাছাড়া আরেকটি দাবির কথাও শোনা যায় যে সিলেটের চা কিন্তু নিলাম হয় চট্টগ্রামে। এটা সিলেটে নিয়ে আসার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, বা এ ধরনের কোনো কাজ কি চলছে এই ইউকে বেস যারা বাংলাদেশি কমিউনিটি রয়েছেন? দেখুন, আমাদের চা শিল্পটা ছিল, আমি কয়েকদিন আগে একটা লাইভ করছিলাম যে চা শিল্পটা কিন্তু অনেক উপরে ছিল। আমাদের রাজনৈতিক অবজ্ঞার কারণে আমরা অ্যাকচুয়ালি এই যে চা শিল্পটাকে হারিয়ে ফেলতেছি, চামড়া শিল্প যেভাবে হারিয়ে ফেলতেছি, পাট শিল্প যেভাবে হারিয়ে ফেলতেছি, চা শিল্পটাও কিন্তু হারিয়ে ফেলতেছি। আমরা অনেক টপ লেভেলে ছিলাম, এখন আমরা নবম ইয়েতে আছি, পজিশনে আছি ওয়ার্ল্ডের মধ্যে। চা শিল্প যেটা এই যে আমি বলেছিলাম অনলাইন সেক্টর যদি শুরু হয় তাইলে হবে। চট্টগ্রাম যেটা ছিল, চট্টগ্রাম কিন্তু প্রথম 1940 সালে এখানে ব্রিটিশ চেষ্টা করেছিল এখান থেকে চা উত্তোলন করার জন্য, কিন্তু এখানে তারা মাটির সাথে মিল নেয়। আমরা কিন্তু খুবই সৌভাগ্যবান, আমাদের এখানে ব্রিটিশ দেখেছে যে এই সিলেটের মাটি চায়ের জন্য খুবই প্রসিদ্ধ, এই জন্য তারা চা এখানেই স্টার্ট করেছে। তবে হ্যাঁ, যেখান থেকেই যাক, যদি চাগুলা বিদেশে রপ্তানি হয় আর আমাদের যুবকরা এটা নিয়ে আরও এগোয়, তাহলে আমার পুরো বিশ্বাস যে চা শিল্পটা আমরা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনে চলে আসতে পারি, এটা আমি আশ্বাস করি। ব্রিটেনে টি কনজিউমের ক্ষেত্রে এফেক্টিভিটি কেমন? ধরেন আপনারা বাঙালি কমিউনিটি ছাড়া অন্যান্য কমিউনিটির লোকেরা কি চা পান করে, নাকি শুধু বাঙালিরই করে? এটার ইয়েটা মার্কেটিংটা যদি আমরা ভালোভাবে করতে পারি বাংলাদেশ পেজ, তাহলে কি আর উন্নতি করা যায়? অ্যাবসলিউটলি। চাটা কিন্তু তৈরি করেছে ব্রিটিশ, চা যে শিল্পটা বা চা কি জিনিস এগুলো আমাদেরকে শিখিয়েছে ব্রিটিশ। তো অ্যাবসলিউটলি তারা অবশ্যই তারা চা পান করে, আমাদের থেকে বেশিও কোনো কোনো সময় চা পান করে, অনেকে আবার কফিও পান করে। তো ইউরোপ আপনি যদি যান তাহলে দেখবেন অনেকে কফি বেশি পান করে, কিন্তু আপনি ব্রিটিশ বা ইউনাইটেড কিংডম যেগুলো আছে বা কানাডিয়ান বা ইউরোপেও অনেক মানুষই চা পান করে। চার অনেক চাহিদা রয়েছে বিশ্বে। আপনি দেখেন চা শিল্পটা মানুষ কিন্তু এটা এটা বারবার ইউজ করার মতো না, এটা একবার ইউজ করা হয় আবার এটাকে ফেলে দিতে হয়, এটা কিন্তু চাহিদাটা অনেক বেশি। তো এই যে জিনিসটার চাহিদা বেশি, এগুলো তার তুলে ধরা দরকার, যাতে এটা আমাদের বিজনেস এক্সপোর্ট সেক্টরে এটা আমরা অনেক অগ্রসর হতে পারি, বা ইয়াং যুবকদের যদি আমরা এটা এক্সপ্লেনেশন করি, ইন্সপায়ার করি, আমার মনে হয় চা শিল্পটা অনেক এগিয়ে যাবে।
আপনার জন্মস্থান যেহেতু গোলাপগঞ্জ, এই গোলাপগঞ্জের তেল গ্যাস সারা দেশে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, কিন্তু গোলাপগঞ্জের মানুষের একটা আকাঙ্ক্ষা যে ঘরে ঘরে গ্যাস লাইন সংযোগ হবে, কিন্তু আহ, সরকারের নীতি নির্ধারণের কারণে এটা হচ্ছে না। তো আপনি কি এই দাবির সাথে একমত, নাকি এটার ম্যানেজমেন্টটা কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? ওকে, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে কিন্তু অ্যাটলিস্ট সেভেন সেভেন গ্যাস সেক্টরস, মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলের আছে, যেমন এনপিজি, এলপিজি, অনেক কিছু আছে এখানে। আমাদের যে উত্তোলনটা হচ্ছে, উত্তোলনটা আমাদের চাহিদা হলো 60,000 MMBC, আর উত্তোলন হচ্ছে মাত্র 1,000, 1,000 থেকে আরো নিচে। তো যে জ্বালানি গ্যাস যেটা আমাদের যেটা জরুরি দরকার, এটা কিন্তু অনেক কম উত্তোলন হচ্ছে। তো এটা চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। আর আমার যে বাড়িটা বা আমার এলাকা যেটা, এটা কিন্তু এই গ্যাস কূপের পাশে পড়ছে, বা এই গোলাপগঞ্জ, সমস্ত গোলাপগঞ্জ কিন্তু এই গ্যাস কূপের এরিয়ার কাছে পড়ছে। এইটা ক্লাইমেট চেঞ্জে অনেক ইম্প্যাক্ট আছে, জলবায়ু পরিবর্তনে অনেক ইম্প্যাক্ট আছে। আমরা যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, এগুলাতে অনেক ইম্প্যাক্ট আছে। তো এই ইম্প্যাক্টটা কিন্তু আমরা সাফার করতেছি, আর এইগুলা সারা বাংলাদেশ কিন্তু এরার ফল পাচ্ছে। তো আমরা যদি এগুলা আমাদের দেশের আগের যে এরিয়া আছে, যে এরিয়ার মানুষরা সাফার করতেছে, এই এরিয়ার মানুষরা যদি এটা পায়, অনেকের বাড়িতে এখনো গ্যাস নাই, গ্যাস পাচ্ছে না, গ্যাসের কূপের কাছেই থাকে, এখান থেকে বিলিয়ন বিলিয়ন গ্যাস ডেলিভারি হচ্ছে তার বাড়ির পাশ থেকে, সে দেখতেছে গ্যাসগুলো যাইতেছে, কিন্তু তার মনে একটা যাতনা যে আমি নিজেই পাইলাম না। তার একটা ইচ্ছা থাকে যে আমার ঘরের নিচ থেকে গ্যাসগুলো যাচ্ছে, আমি সাফার করতেছি, শব্দ দূষণ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলাতে এটা ইম্প্যাক্ট হচ্ছে। এই ইম্প্যাক্টের কারণে হচ্ছে এক্স্যাক্টলি এইটার কারণে অনেকে মনে মনে একটা স্বাদ জাগে। আবার আরেকটি জিনিস দেখতে হবে, আমাদের লোকাল যে ইউথ, অনেক যুবক আছে, তারা কিন্তু বেকার, কিন্তু এই সেক্টরটা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এখানে নিয়ে আসে। ঠিক আছে, বাংলাদেশ থেকে সবাই যোগ্য অনুযায়ী দিতে হবে, কিন্তু প্রায়োরিটিটা লোকাল মানুষের থাকে, যে লোকাল ইউথ যারা আছে তাদের প্রায়োরিটিটা থাকে। এটা আমার মনে হয় আগামী গভর্নমেন্ট বা ইলেকটেড গভর্নমেন্ট এরা সংশোধন করবেন আশা করি। আপনি আশাবাদী। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনি আপনার হোপ গুলা যদি একটু বলতেন, অথবা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা আসলে যারা বিদেশে থাকি, দেখেন আমরা অনেক কিছুতে হয়রানি হই, আমরা অনেক ভালোবাসাও পাই। আমি এটা বলবো না, আমরা প্রথম হয়রানিটা এয়ারপোর্ট থেকেই শুরু হয়। এয়ারপোর্ট থেকে যখন হয়রানি শুরু হয়, আমরা বাইর হওয়ার সাথে সাথে হয়রানিটা শুরু হয়ে যায়। একজন বিদেশ চলে যায়, যখন এয়ারপোর্ট থেকে এসে গুড বাই করে চলে যায়, পরের সেকশন যেটা, এটা শেয়ার করার মতো না। কিন্তু একজন মানুষ কতটুকু মানে নিজেকে স্যাক্রিফাইস করে, একজন মানুষ, আমি সৌদিতে গেছি, কাতারেও গেছি, দুবাইতেও গেছি, একজন মানুষ নিজেকে কতটুকু স্যাক্রিফাইস করে এই পয়সাটা আউটডোর করে, পকেটের সম্পূর্ণ পকেট খরচ রেখে, যতটুকু দরকার এর থেকে কম রেখে সব টাকাগুলো বাংলাদেশে কন্ট্রিবিউশন করে। 42 বিলিয়ন ইয়ে এই বিদেশ থেকে আসে। যতটা আমরা এই যে বস্ত্র রপ্তানি করি, এর সমান পরিমাণ অর্থ কিন্তু এই রেমিটেন্স হিসেবে আসে। এই মানুষটা কতটুকু কনসিডার করে, ওনাদের দাবি দয়া এটা পূরণ করবেন। আর আমার আরোটা হলো, যেমন আরেকটা ইচ্ছা হলো যে যুবক যারা আছে তাদেরকে আমরা এইভাবে একেবারে এক্সপিরিয়েন্স ছাড়া বিদেশে যেন না পাঠাই, অ্যাটলিস্ট মিনিমাম কিছুটা এক্সপিরিয়েন্স, যাতে তার বেতনটা একটু হাই লেভেল থাকে, একেবারে লো লেভেল থাকে না, লো লেভেল কাজ করতে হবে না। আমাদের সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। আরেকটি আমার আবদার হলো, যারা স্টুডেন্ট এই দেশ থেকে বিদেশে যাচ্ছে লেখাপড়ার জন্য, গভর্নমেন্ট একটা উদ্যোগ নেওয়া খুবই জরুরি দরকার, যে তাদের ফিগুলা গভর্নমেন্ট দিবে, যাতে ওরা দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করে। এটাই আমার আশা। থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য। আরো কোনোদিন আপনার সাথে দেখা হবে আশা রাখি। দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।